আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আপনার আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। জি, শুনতে পাচ্ছি। তো আজকে 47তম ব্যাচের উদ্বোধনী ক্লাস। এটা আমরা আর কি পরিমাপ শীট দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। পরিমাপ আপনারা যাদের কাছে যারা ভর্তি হয়েছেন সবাইকে আমি পরিমাপ শীট দিয়ে দিছি। আপনারা পরিমাপ শীটটা হাতে নেন। তো পরিমাপ আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতেছেন। তো পরিমাপ আমি ওই দিনও বলছিলাম উদ্বোধনী ক্লাসে। আজকে আর কোনো উদ্বোধনী কোনো কথাবার্তা বলবো না আমরা, একেবারে সরাসরি আমরা ক্লাসে ঢুকে যাচ্ছি। দেখেন, 1 নম্বর হচ্ছে রৈখিক পরিমাপ, 2 নম্বর হচ্ছে বর্গ পরিমাপ, 3 নম্বর ঘন পরিমাপ। আপনারা সবাই ভিডিও অফ রাখবেন, ঠিক আছে? ক্লাসের রুলস হচ্ছে আপনারা ভিডিও অডিও সব অফ রাখবেন। আমি যখন বলবো অথবা আমার কাছে বলে আপনারা কি করবেন, আমার কাছে বলে হাত তুলে তারপরে আপনারা অডিওটা চালু করবেন। আর আমি কোনো কিছু জিজ্ঞেস করলে অডিওটা চালু করে উত্তর দিবেন, আবার স্টপ করে দিবেন, বন্ধ করে দিবেন মাইক্রোফোনটা। আর যদি আপনারা সবাই মাইক্রোফোন চালু রাখেন তাহলে কিন্তু সবারই ডিস্টার্ব হবে, এমনকি আপনাদেরও ডিস্টার্ব হবে। কারণ আমার ক্লাসে যেটা রেকর্ডিং হচ্ছে এর পরবর্তীতে আপনাদের কাছে এটা শুনতে আবার বিরক্ত লাগবে। চালু করছেন? এটা চালু করেন। চালু করছেন। তাহলে 47তম ব্যাচে আজকে পড়াইতেছি পরিমাপ 3 প্রকার। 1 নম্বর রৈখিক পরিমাপ, 2 নম্বর বর্গ পরিমাপ, 3 নম্বর ঘন পরিমাপ। সাগর ভাই, আপনার ভিডিও অফ রাখেন। আমি কিন্তু বারবার বলছি আপনারা কেউ ভিডিও অন করবেন না। ভিডিওটা অন করলে যারা আমাদের ক্লাসে জয়েন হয়েছেন তাদের ডিস্টার্ব হয়, ওদের সামনে গিয়ে ওই ভিডিওটা বারবার হয়। আপনারা কোনো কথা জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার জন্য মাইক্রোফোনটা একটু চালু করে আবার বন্ধ করে দিবেন। মাইক্রোফোনও কারো চালু রাখার দরকার নাই, ভিডিও যখন দরকার তখন বলবো আমি, তখন আপনারা চালু করবেন ইনশাল্লাহ। এই রুলসটা মনে রাখবেন। যদি আপনারা এতজন মানুষ একটা ক্লাসে অ্যাড হবেন, যদি রুলস মনে না থাকে তাহলে তো আমার ক্লাস করাইতে সব কঠিন হয়ে যাবে, এবং কি ও সবারই সমস্যা হয়ে যাবে। বলতেছিলাম পরিমাপ 3 প্রকার। 1 নম্বর রৈখিক পরিমাপ, 2 নম্বর বর্গ পরিমাপ, 3 নম্বর হচ্ছে ঘন পরিমাপ। রৈখিক পরিমাপটা কি? আপনারা কি গত ক্লাসে যারা অ্যাড হয়েছিলেন আমি তো বলছিলাম, কেউ কি বলতে পারবেন রৈখিক পরিমাপ কি? কেউ বলতে পারবেন? একজন বলেন দেখি। শুধু দৈর্ঘ্য পরিমাপকে রৈখিক পরিমাপ, অর্থাৎ একদিকে লম্বালম্বি যেটা, ওটা হচ্ছে রৈখিক পরিমাপ। হ্যাঁ, মানে কথাটা হচ্ছে আমরা যে যেমন রাস্তা রাস্তার দিয়ে মাপ। চলাচল করি, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, হ্যাঁ ঢাকা থেকে ময়মনসিংহ, দেখবেন রাস্তার দুই পাশে বিভিন্ন সাইনবোর্ড। একবারে রাস্তার জন্য সাইনবোর্ড আছে যে ঢাকা থেকে ময়মনসিংহ এত কিলোমিটার, হ্যাঁ ঢাকা থেকে মনে করেন চট্টগ্রাম এত কিলোমিটার, কুমিল্লা এত কিলোমিটার, এই যে লেখা থাকে এটা কিন্তু প্রস্থ মাপে না, শুধু দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা মানে রৈখিক ভাবে রেখা মাইপা যায়, এটার নাম হচ্ছে রৈখিক পরিমাপ। এটাকে বাস ক্লিয়ার। আরএফটিও বলে। হ্যাঁ, আর দেখেন আর একটা হচ্ছে বর্গ পরিমাপ। বর্গ পরিমাপ যেটা আমরা বেশি বেশি ইউজ করি, যে কত স্কয়ার ফিট, কত স্কয়ার ফিট এটা বলি। এটাই হচ্ছে কি ইংরেজিতে স্কয়ার ফিট বলে, আর বাংলায় বলে কি বর্গ পরিমাপ। এটাকে স্কয়ার তাহলে ফিট বলে, এসএফটি বলে। আমি জিজ্ঞেস করলে কথা বললেন, না হলে আপনি বললেন না, তাহলে ভালো হবে। এক্সট্রা কথা বলা যাবে না, আমি যেটা বলবো আমারটা শুনবেন আপনারা, হ্যাঁ পরে জিজ্ঞেস করলে বলবেন।
বর্গ পরিমাপ দুই দিকের পরিমাপ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে গুণ করে যে পরিমাপটা বের করা হয়। অর্থাৎ জমি জমা মাপার ক্ষেত্রে আমরা যে পরিমাপটা ব্যবহার করি, মানে আমরা দৈর্ঘ্যটা মাপি, লম্বা কতটুকু একটা জমির এটা মাপি, আর প্রস্থ কতটুকু এটা মাপি। অথবা আমরা একটা জমির কি মাপি, ভূমি মাপি এবং উচ্চতা মাপি ত্রিভুজের ক্ষেত্রে। তো এই যে পরিমাপগুলো দুই দিকের একসাথে গুণ করে হয়, এটার নাম হচ্ছে বর্গ পরিমাপ। মানে এই বর্গ পরিমাপে যেটা দুই দিকে গুণ করে হয়, এটার নাম হচ্ছে বর্গ ফিট, বর্গ হাত, বর্গ মিটার, হ্যাঁ এরকম হবে নাম, বা বর্গ গজ। তো আমরা মূলত আসলে জমি জমা পরিমাপের বিষয়টা নিয়ে কি করব, আলোচনা করব ইনশাল্লাহ। এটাই আমাদের সবচেয়ে বেশি আলোচনা হবে। সাথে আমাদের আলোচনা আমাদের প্রথম যে রৈখিক পরিমাপ, এটা নিয়ে আমাদের কোনো বেশি একটা আলোচনা নাই, এটা এখানেই এতটুকুই। এরপরে ঘন পরিমাপ নিয়ে আমাদের কিছু পড়ালেখা আছে। ঘন পরিমাপ মানে তিন দিকের পরিমাপ তথা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা গভীরতা পরিমাপকে কি বলা হয়, আপনার ঘন পরিমাপ বলা হয়। আর ইংলিশে বলা হয় কিউবিক, কিউবিক পরিমাপ। আচ্ছা যাক, তো এই তিন দিকের একসাথে গুণ করে যেটা বের হয়, এটার নাম হচ্ছে গণমান আর কি, বা কিউবিক ফিট, ফিটে মাপলে কিউবিক ফিট বলে। আচ্ছা যাক, তাহলে এটা কি, আমি এটা নিয়ে একটু বলি। যেমন আমরা একটা পুকুর মাপলাম, পুকুরের দৈর্ঘ্য মাপতে হবে, হ্যাঁ প্রস্থ মাপতে হবে, এবং পুকুরটা কতটুকু গভীর করা হইলো সেটা মাপতে হবে। সেটা হচ্ছে পুকুরের মাপ, মানে পুকুরের মাটি কতটুকু উত্তোলন করা হলো সেটা যদি আমরা মাপতে চাই, তো যেখান থেকে মাটি উত্তোলন করা হয়েছে, হ্যাঁ সেইখান থেকে গভীরতাটা মাপতে হবে। এই জন্য দেখবেন যারা পুকুরের মাটি মাপে, দেখবেন মাঝে মাঝে একটু একটু কি রাখে, মাটি রেখে দেয়। আপনারা সবাই ভিডিও স্টপ রাখবেন, ভিডিও স্টপ না রাখলে আপনাদের জন্য ক্লাসটা অনেকটা সমস্যা দেখা দিবে। হ্যাঁ আপনারা মাইক্রোফোন যখন আমি বলবো তখন চালু করবেন, আর অন্য সময় অফ রাখবেন মেহেরবানি করে। বারবার যদি ক্লাসে রুলস বলতে যাই, তাহলে কিন্তু আমাদের ক্লাসটা কি মূল পড়া আর কম হবে। আচ্ছা যাক, আজকে আসলে প্রথম ক্লাস তো, আর গতটা তো উদ্বোধনী ক্লাস ছিল, এই জন্য হয়তোবা অনেকের একটু সমস্যা হচ্ছে। আশা করি আস্তে ধীরে এগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা একটা প্রশ্ন থাকলে আপনি একটু নোট করে রাখবেন। আমি যখন এই ক্লাসটা শেষ করব, শেষের দিকে আর কি প্রশ্ন নিব আর কি ইনশাল্লাহ। তারপরও দেখি একটু আগায় নেই, তারপরে আপনার প্রশ্নটা নিব। তাহলে আরেকটা দেখেন, আপনি একটা একটা কি করলেন, এই বিল্ডিং, সেই বিল্ডিং এ মাটি ভরাট করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে বিল্ডিংটা কতটুক লম্বা, কতটুক প্রস্থ, কতটুক মাটি ভরাট করবেন, মানে উচ্চতা কতটুক করবেন, সেই তিন দিকে গুণ করতে হবে। তাহলে আপনার কতটুক মাটি লাগবে সেটা বের হয়ে যাবে। এবং আপনি একটা রাস্তা করতে যাবেন, মনে করেন আপনি কোনো একটা রাস্তার কন্ট্রাক্টর, ঠিক আছে? তো রাস্তার কন্ট্রাক্টরই নিলেন, তো আপনাকে কি করবেন, আপনার দৈর্ঘ্য প্রস্থ এটা জানা আছে। এখন আপনি কি কতটুক সুরকি দিবেন, কতটুক বালু দিবেন, সেটাও সাথে গুণ করে দিবেন, ঠিক আছে? বালু যতটুকু দিবেন, মানে 1 ফুট বালি ভরাইতে হবে, 2 ফিট বালি ভরাইতে হবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর কি গভীর, মানে কতটা উঁচু করবেন, বালু 2 ফিট, বালু এই 2 ফিট যোগ করে দেবেন, তাহলে আপনার বালুর পরিমাণটা বের হয়ে যাবে। এরপর যদি দাম কত টাকা করে 1 1 ফুট, আপনি দামটা গুণ করে দেন, সব দামটাও বের হয়ে যাবে। এরকম ভাবে আপনার কি কোনো কাঠ আছে না, কাঠ, কাঠ মাপতে গেলেও দৈর্ঘ্য প্রস্থ এবং খাটের একটা খাটের তক্তা, মনে করেন একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, আবার কি আছে একটা পুরুত্ব বা মোটা আছে, সেটাও কি এই গণপরিমাপের ভিতরে পড়ে আর কি। এরপরে গাছ মাপতে যাবেন, গাছেরটাও এটা গণমাপ। গাছ যেমন গুল কাঠ মাপার এটা নিয়মটা কাঠের থেকে আরেকটু ব্যতিক্রম, তো সেটার মধ্যেও কি গণমান। আবার ইট মাপার ক্ষেত্রে, মানে করেন আপনি একটা দেওয়াল তৈরি করবেন, সেই দেওয়ালে কয়টা ইট লাগবে না লাগবে সেটা। আমরা ভিডিও অফ রাখবো, হ্যাঁ আমরা সবার ভিডিও অফ রাখছি, আপনারা সবাই ভিডিও অফ রাখবেন, না হইলে সমস্যা হবে। সবার সামনে কি হয়ে যাবে, আপনার ভিডিওটা চলে যাবে আপনি যখন কথা কথা বলবেন। এজন্য কেউ ভিডিও চালু করবেন না, আমি বললেই শুধু চালু করবেন ইনশাল্লাহ। তো গণপরিমাপ আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা কোন ভাই জানি প্রশ্ন করতে চাইছেন, বলেন তো একটু কি প্রশ্ন আপনার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম, জি বুঝতে পারলাম। বলেন। হ্যাঁ, এখানে বলা আছে আপনার বর্গ পরিমাপ যেটা আছে দৈর্ঘ্য প্রস্থ। কিছু ক্ষেত্র আছে বৃত্তাবাস, ওখানে তার দৈর্ঘ্য প্রস্থ থাকে না, ওটাও তো বর্গ পরিমাপ হিসাবে ধরে মনে হয়।
জমি তো মাপার ক্ষেত্রে সবকিছুই, বৃত্তের ক্ষেত্রেও কি এটা বর্গ পরিমাপই হবে। বৃত্তের ক্ষেত্রে না বলতে আপনার চাইছি সরাসরি ওখানে তো দৈর্ঘ্য মানে প্রস্থ না, দৈর্ঘ্য কিন্তু ওখানে কি আছে, পরিধি, ব্যাস, পরিধি আছে, ঠিক আছে। এটাই আমি বলছি যে চতুর্ভুজের ক্ষেত্রে কি আপনার দৈর্ঘ্য প্রস্থ, আর ত্রিভুজের ক্ষেত্রে ভূমি গুণ উচ্চতা, আর আপনার এরকম আর বৃত্তের ক্ষেত্রে সেটা হচ্ছে পরিধি গুণ ব্যাস, এইগুলো আর কি। মানে মোট কথা জমি মাপতে যে পরিমাপ গুলো ব্যবহার করা হবে সবগুলোই এই বর্গ পরিমাপ, ঠিক আছে। আশা করি আপনার উত্তর পাইছেন। এখন আমরা আরেকটা জিনিস দেখি, চিহ্ন পরিচিতি। আশা করি চিহ্ন তো আপনারা মোটামুটি গত ক্লাসে যারা হয়েছিলেন দেখছেন। তারপরও আমি এখানে একটু বলে আপনাদেরকে বোর্ডে দেখাবো। কোন সংখ্যার উপর এরকম একটা র্যাপ চিহ্নর মতো চিহ্ন ব্যবহার করা হলে সেটাকে কি বোঝায়? একটা চিহ্ন ব্যবহার করলে ফুট বোঝায়, দুইটা চিহ্ন ব্যবহার করলে ইঞ্চি বোঝায়, আর তিনটা ব্যবহার করলে সুতা বোঝায়। এখন সুতা জিনিসটা কি? সুতাটা হচ্ছে 8 সুতায় 1 ইঞ্চি। আমরা যখন কাঠ কিনতে যাই দেখবেন কবে যে কয় সুতা, রড কিনতে যাই কয় সুতা রড, এটা বলে রড মাপতে গেলে এই সুতা একটা। আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝবেন। আপনারা দেখেন, এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে দেখেন, এখান থেকে এক এক লেখা পর্যন্ত নিচে যে দেখেন ঘরগুলো যে আছে নিচে, এই উপরের ঘরটা 8টা ঘর আছে, 8টা, এই পর্যন্ত 4টা ঘর, এই এই পর্যন্ত 4টা ঘর আছে, দেখতেছেন আপনারা? না দেখলে এটা কি আপনারা নিচের স্কেল ঘর দিয়ে না উপরের দেখবেন ঘর? যে 1 ইঞ্চির ভিতরে 8টি ঘর আছে। তো সেগুলো হচ্ছে সুতা, যেমন আমরা 2 সুতা রড, 3 সুতা রড, 5 সুতা রড এরকম বলি। তো সেইটা আর কি নিচের সুতা। ঘর না উপরের ঘর? নিচের ঘর না উপরের ঘর? হ্যাঁ, 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 নিচে এই দেখবেন ইঞ্চি যেখানে লেখা, 1 ইঞ্চির ভিতরে 8টা খুঁটা আছে যেখানে, সেগুলো হচ্ছে ইঞ্চি। আর সুতার ঘর মানে 8 সুতায় 1 ইঞ্চি হয় আর কি। রশিদ ভাই আপনার ভিডিওটা অফ রাখতে হবে, হ্যাঁ। আমরা কেউই ভিডিও চালু করব না, সবার ভিডিও বন্ধ রাখবো। বারবার যদি বলতে হয় তাহলে মনে করেন ক্লাসটার মধ্যে ডিস্টার্ব হবে, হ্যাঁ। আরেকটা জিনিস দেখেন, অনেক সময় আমরা এরকম একটা জিরোর মতো লেখা থাকে সংখ্যার উপরে, তো সেটাকে বলা হয় ডিগ্রি। তো এবার আমি একটু বোর্ডে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা আরো ভালো করে বুঝবেন। দেখেন, মনে করেন 10 লেখা, এই 10-এর উপরে এরকম একটা একটা চিহ্ন আছে, কি হবে বলেন তো? এটাকে বলা হবে 10 ফুট, তাই না? এরকম 20-এর উপর থাকলে 20 ফুট, 30-এর উপর থাকলে 30 ফুট। জি, ফুট কিন্তু বলা হবে। আবার যদি কি থাকে, দুইটা চিহ্ন থাকে, তখন বলা হবে, বোঝা যাবে যে এটা ইঞ্চি। মানে আমরা ইঞ্চি বাংলা এভাবে উচ্চারণ করে লিখতে হবে না, সরাসরি চিহ্ন দিয়ে বোঝানো যাবে, ঠিক আছে। 20-এর উপর থাকলে 20 ফুট, 20 ইঞ্চি, এরকম 100-এর উপর থাকলে 100 ইঞ্চি, যা আর কি, যত উপরে সংখ্যার উপরে থাকবো সে তত ইঞ্চি বোঝাবে, দুইটা চিহ্ন থাকে। আর যদি কেটে বোঝানো হয়, যেমন মনে করেন 7 লেখা আছে, এরকম 3টা দাগ দেওয়া আছে, 3টা মানে সুতা। এরকম যদি 5 থাকতো, 5-এর উপর 3টা থাকলে কি হতো? 5 সুতা। আশা করি একটা দেখালে আপনারা বুঝবেন। সবাই তো এখানে এক একজন বুদ্ধিজীবী মানুষ এখানে, আমাদের কোর্সে বুদ্ধি ভর্তি কোনো নামালেক অথবা অবুঝ মানুষ কেউ আমাদের এই কোর্সে ভর্তি হয় না। এই জন্য সবার তো বুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষ, এখানে একটা উদাহরণ দিলে আশা করি বুঝতে পারবেন। তারপর আমি দুই একটা করে বলতেছি। এরপরে দেখেন, তোদের এই ক্লাসটা কি ইউটিউবে দেওয়া হবে নাকি? হ্যাঁ, এই ক্লাসটা ইউটিউবে দিয়ে দিব, যেহেতু আপনাদেরকে ওপেন করে দিছি। এই ক্লাসটা ইউটিউবে ছেড়ে দিব ইনশাল্লাহ, দেখি। কিন্তু আগামী ধন্যবাদ। আগামী 47 ব্যাচের আর কোনো ক্লাস আমরা সবার জন্য ফ্রি করে দিব না ইনশাল্লাহ। আজকে অনেকে এখন 2-1 দিনের মধ্যে যারা ভর্তি হবে হবে, আর না হলে আর কি আর কোনো সুযোগ সুবিধা থাকবে না, পরবর্তী ব্যাচের চিন্তা ভাবনা করা হবে। আচ্ছা যাক, আরেকটা দেখেন, মনে করেন এখানে কি 50 লিখে এরকম একটা জিরো দেওয়া হলো উপরে, তো এটা না হচ্ছে কি 50 ডিগ্রি। এখন আমরা তো ডিগ্রি প্রতিদিনই যারা আবহাওয়ার খবর রাখেন
তো দেখেন যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসতে গেছে, হ্যাঁ চট্টগ্রামে, এগুলো আমরা শুনেছি। কিন্তু আসলে আমাদের যে ডিগ্রিটা, এটা কিন্তু কি না, কোন ধরনের তাপমাত্রা ডিগ্রি না। আমাদের ডিগ্রিটা কি দেখেন, এই যে একটা গোলাকৃতি, এটার নাম হচ্ছে 360 ডিগ্রি। যে কোনো গোলাকৃতির একটা পূর্ণ বস্তু 360 ডিগ্রি, সেটা একটা সরিষার দানাও হইতে পারে, সেটা সমগ্র পৃথিবীও হইতে পারে। আরো বড় কিছু থাকলেও যদি গোলাকৃতির হয়, মানে গোলাকৃতির মূল একটা পরিপূর্ণ বস্তু বুঝাইতে 360 ডিগ্রি বোঝানো হয়। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? যেমন একটা আপেল, আমি একটা কাহিনী বলে থাকি, জি যে সে কাহিনী কি, যেমন মনে করেন আপনি এই কোর্সটা করে আপনি একটা ইয়ার বস হইলেন, কোন একটা আপনার কি আপনার একটা প্রতিষ্ঠানের একটা আপনি একদম বস। তা আপনার যে অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্ট সামনে আছে, এই মুহূর্তে মেহমান আসছে। তো মেহমানদের সামনে তো আপনি মনে করেন বললেন অ্যাসিস্ট্যান্টকে যে আপেল কাইটা নিয়ে আসো। এখন কয় টুকরা করে করে আনবে সেটা তো এদের সামনে বললে একটা লজ্জাকর। তো আপনি এইভাবে কি বাইরে দিতে পারেন যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, মানে একটা আপেল 90 ডিগ্রি, মানে চার চার ভাগের এক ভাগ হইলে 90 ডিগ্রি হয়। 45 ডিগ্রি, মানুষ বেশি হইলে 45, 45, 45 করে কেটে নিয়ে আসো। তার মানে একটা আপেলকে আপনার কি 8 টুকরা করে নিয়ে আসার জন্য বলা হয়েছে। তো এইভাবে সংক্ষেপে আপনারা কি করতে পারেন, বিভিন্ন এরকম গোলাকৃতির বস্তু কাটতে গেলে আগে যদি তাকে বুঝায় রাখেন তাহলে ব্যবহার করতে পারবেন। তো আমি এই যে দেখি দেখেন, আমাদের এই যে 360 ডিগ্রির অর্ধেক কত? 360 ডিগ্রির অর্ধেক হচ্ছে আপনার 180 ডিগ্রি। আর যদি এরকম 4 ভাগ হয়, এখন যে এখানে একটা বাঁকা তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে 90 ডিগ্রি। এটার নাম কি? আমাদের অনেক ভাই মনে করতেছেন যে আমরা তো ইউটিউবে ভিডিওটা ছেড়ে দিব, পরবর্তীতে দেখে নিব। আপনি এখন সরাসরি লাইভ ক্লাস চলতেছে, ভিডিওটা দেখতে পাচ্ছেন না, আপনার কাছে বিরক্তি মনে হচ্ছে। তো পরবর্তীতে যে আপনি দেখবেন, এটা তো হয়ে উঠবে না। আর এই সরাসরি লাইভ ক্লাসের যে টেস্ট, ওইটা তো আর ওখানে পাবেন না। আপনার চেষ্টা করবেন লাইভ আমাদের সরাসরি জুম ক্লাসটা করার, হ্যাঁ। তাহলে আপনার মনে করেন এটা শুনে শুনে আমাদের প্রতিদিন যদি ফ্রি ক্লাস হয়, আপনি কেন টাকা দিয়ে ভর্তি হলেন? প্রতিদিন ফ্রি ক্লাস কোথায় পাইলেন আমাদের? আপনাকে, আপনি যে ভর্তি হয়েছেন, আপনি এক্সট্রা কিছু উপনীতি করা যাবে না, ঠিক আছে? আমি আমার মন চাইলাম যে একটা ক্লাস আমি যদি ইউটিউবে দেই, এটা তো আপনার দেখার কোনো বিষয় না। একজন ভাই বলতেছেন যে যদি প্রতিদিন দেওয়া হয়, ফ্রি ক্লাস দেওয়া হয়, তাহলে আমরা ভর্তি হইলাম কেন? আপনি ভর্তি হয়েছেন, আপনার আপনার অধিকার আপনি নেন। আমি যদি একটা ক্লাস ফ্রি করে দিই, এটা তো আপনার দেখার বিষয় না, আমি ভর্তির জন্যই তো নিতেছি। তো এই জন্য আপনি আমাকে কোনো এই ব্যাপারে উপদেশ দেওয়ার দরকার নেই আপনাদের, যে আমি কেন আজকে ফ্রি ক্লাস দিয়ে দিলাম। আমার মন চাইলে মাঝে মধ্যে দুই একটা ফ্রি ক্লাস দিয়ে দিব, সবার জন্য উন্মুক্ত করে দেবো। এটা কি আপনার কাছে জবাব দিতে করতে হবে আমার? আশা করি বুঝছেন। আমি কিন্তু খুবই কি নরম তবিয়তের মানুষ। আবার কিন্তু আপনি যদি উল্টাপাল্টা করেন, প্রয়োজনে কি করতে পারবেন, আমি যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি। আপনার কোনো কিছু এগুলো করতে পারবেন না। আমার এগুলোই মনে করেন, এটা তো কোনো বলার কোনো না নাই আপনার। আমি একটা ক্লাস ফ্রি ক্লাস করাইছি, এখন আরো আজকে 2টা ক্লাস করাবো, এগুলো আমি ইউটিউবে দিব। সমস্যা কি আপনার? আমি এই ক্লাসগুলো দিয়ে যদি আমি 2-4টা ছাত্র পাই, এটা তো কোনো সমস্যা না। যাক, তো এরকম এটা না হচ্ছে কি 100, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রির অর্ধেক হচ্ছে কি 45 ডিগ্রি, মানে বাঁকারা। যেমন আমাদের এই যে নিচে আপনার কি একটা, আপনি আপনি দেখেন, এই যে আমাদের ফ্লোরটা, ফ্লোরটা থেকে এই যে দেওয়ালটা উঠছে, এটা এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে এই যে কোনাটা তৈরি হয়েছে আর কি, যে এটা কোনা তৈরি হয়েছে, এরকম একটা কোনা তৈরি হয়েছে না? এই কোনাটা 90 ডিগ্রি, এই কোনাটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটা আবার ভাগ করে দিছি 45, 45। এখানে একটা মাসালাও আছে। মাসালাটা কি? আমরা নামাজ পড়ি না, কিন্তু আমি এই এই বিষয়টা আসলে আমি এই বিষয়টা বলে দিই। যেমন আপনার, আমরা নামাজ পড়ি কেবলার দিকে আমাদের মুখ সিনাটা থাকতে হয়। তো আবার
সিনাটা যদি ঘুরে যায় নামাজ বাতিল হয়। এখন কতটুকু ঘুরে গেলে নামাজ বাতিল হবে? মানে আপনার সিনা যদি 45 ডিগ্রি আগে থাকে তাহলে নামাজ বাতিল হবে না, 45 ডিগ্রি বেশি যদি ঘুরে যায় তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ইফতার বিভাগের একটা মাসালা। যাক, তারপরও আমি কি করলাম, এই মাসালাটা বলে দিলাম যেহেতু এখানে আসছে। আচ্ছা যাক, এই হলো ডিগ্রি আর কি। এটা ডিগ্রি আরো ভালো করে আপনারা এক করতে পারবেন। আমার ত্রিভুজের মধ্যে তো ডিগ্রি ডিগ্রি আলোচনা আছে, এখানে আরো এক হবে ইনশাল্লাহ। এরপরে দেখেন, আমি আপনাদের কিছু পড়া দিই, যেগুলো আজকে পড়া হইলো এগুলো আপনার তো মুখস্থ করবেন ইনশাল্লাহ। এগুলো আসলে যতটুকু মুখস্থ করা যায় করবেন। এরপরে কিছু জিনিস আছে অবশ্যই মুখস্থ করতে হবে। দেখেন এখানে সরকার স্বীকৃত পরিমাপ 4.356 বর্গ ফুট সমান সমান 1 অযুতাংশ। 1 অযুতাংশ, হ্যাঁ 1 অযুতাংশ। এখানে আশা করি কারো শীটে যদি না থাকে তাহলে এনে 1 দিয়ে দিবেন। 1 অযুতাংশ, ঠিক আছে। 4.356 বর্গ ফুট সমান সমান 1 অযুতাংশ। এটা মুখস্থ করবেন। অযুতাংশ মানে আমরা শতাংশ হিসেবে জমি মাপামাপি করি না, শতাংশের 100 ভাগের 1 ভাগকে অযুতাংশ বলে। আর দেখেন এখানে 100 অযুতাংশ হয় 1 শতাংশ। 100 অযুতাংশে কি হয়? 1 শতাংশ। এগুলো যেগুলো ঠিক চিহ্ন দেওয়া এগুলো ভালো করে মুখস্থ করবেন। আর বোল্ড করা যেগুলো এগুলো আরো বেশি, ঠিক চিহ্ন সাথে বোল্ড, মানে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখেন 435.6 বর্গ ফুট সমান সমান 1 শতাংশ। 435.6 বর্গ ফুট সমান সমান কি 1 শতাংশ। আপনারা এবার একটু কি করতে পারেন, মাইক্রোফোনটা সবার অন করে আপনারা একটু এগুলো আমার সাথে সাথে বলতে পারেন। এরপরে দেখেন 720 বর্গ ফিট সমান সমান, ভিডিও অফ করে অন করেন না, ভিডিও অন করেন না আমিন ভাই, ভিডিওটা অফ রাখেন। আপনি এমন হয়তো বা শুয়ে আছেন, হ্যাঁ, অথবা জামা ছাড়া আছেন। আমাদের এই ক্লাসটা আমাদের অ্যাড হইলে একটা জিনিস মনে রাখবেন, আপনারা সরাসরি ক্লাসে যদি আমার সামনে আসতেন, যেই হালতে আসতেন আপনারা সেই হালতে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, একটা নীরব নিস্তব্ধ রুমে, যেখানে অন্য কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, পারলে ওইরকম একটা রুমে বসে কি করবেন, ক্লাসটা করবেন। এবং জামা কাপড় গায়ে রাখবেন। হঠাৎ করে ভিডিওটা চালু হলে আপনি যদি মানে আপনার গায়ে যদি কাপড় না থাকে দেখতে এটা একটা বিশ্রী দেখা যায়। তো তারপরও একবারে মনে করবেন যে আপনি সরাসরি ক্লাসে জয়েন হচ্ছেন, এইরকম মনে করে একবারে কি করবেন, আপনার কাপড় চোপড় পরে সুন্দর পরিপাটি হয়ে তারপরে সুন্দর করে গুরুত্বের সাথে ক্লাসটা দেখবেন। আপনি শুয়ে শুয়ে যদি ধরলেন, এখন শুয়ে শুয়ে তো বিষয়টা মাথার মধ্যে পুরাপুরি এক হবে না, ঢুকবে না ইনশাল্লাহ। এই জন্য বসে সুন্দর করে একটা নীরব নিস্তব্ধ রুমে করার চেষ্টা করবেন। আর যদি দেখেন যে না নীরব নিস্তব্ধ রুম আপনি অনেকের দেখা যায় এরকম পরিবেশ নাই, তাহলে কমপক্ষে আপনি মাইক্রোফোনটা অফ রাখবেন। হ্যাঁ, যেন আপনার কি শব্দটাও তো আমাদের এদিকে না আসে, এবং ভিডিওটাও অফ রাখবেন, কিন্তু আমাদের সাথে সবগুলোই পড়ার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন, 720 বর্গ ফুট সমান সমান 1 কাঠা। এটা এমনি সরকারি স্বীকৃত একটা পরিমাপ, কিন্তু এটা কোথায় আছে আমার জানা নেই। 720 বর্গ ফুটে 1 কাঠা আসলে আছে না, কত নিয়মই আছে। তো যে 50 টাকা, আপনার এক সময় একটা আইন হয়েছিল, সিগারেট খাইলে 50 টাকা জরিমানা। এখন জরিমানাটা আদায় করবে পুলিশ, আর সারাদিন পুলিশই দেখা যায় বিড়ি টাইনে টাইনে খাইতেছে, হ্যাঁ, সিগারেট খাইতেছে। তো আমাদের দেশ তো আইন হইলেও আইন বাস্তবায়ন না, এখানে এটা এরকমই একটা আর কি। 720 বর্গ ফুট, কিন্তু এটা কোথায় আছে জানা নাই। 1 কাঠা সমান সমান 1.6528 শতাংশ। এটা হচ্ছে কি সরকার স্বীকৃত, কিন্তু এটা স্বয়ং ঢাকাতেও কিনা 1.5 শতাংশে 1 কাঠা, মানে 654 বর্গ ফুটে 1 কাঠা ধরা হয় ঢাকাতে। আর আমাদের এদিকে তো 10 শতাংশে 1 কাঠা, সেই হিসেবে আপনার অনেক বড়। ঢাকার মনে করেন এই 7.5 কাঠায় আমাদের এখানে 1 কাঠা হয়, হুজুর আমাদের বাড়ি এদিকে এতটুকু না আর কি। 8 শতাংশ 1 কাঠা। হ্যাঁ, এটা বিভিন্ন ময়মনসিংহে আছে, বিভিন্ন জায়গায় এক 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 জায়গায় এক এক রকম। আসলে মূল কথা হচ্ছে কি এগুলো হচ্ছে আঞ্চলিক হিসাব। আঞ্চলিক হিসাবে এক এক জায়গায় এক এক রকম থাকতে পারে, কিন্তু কাগজপত্রে সবার কি থাকবে, শতাংশ থাকবে, আপনার একর থাকবে, বর্গফুট বা অযুতাংশ এগুলো থাকবে। হুজুর আপনার শীটটা কিভাবে পাবো আমরা? আপনি ভর্তি ভর্তি হওয়ার হইলে পরে আমার শীট পেয়ে যাবেন। ভর্তি হইলেই আপনাকে শীট দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। দেখেন এরপরে আছে 14,400 বর্গ ফিট সমান সমান 1 বিঘা। এটা নির্দিষ্ট,
এবং 20 কাঠা সমান সমান 1 বিঘা। এটা মানে ওই যে 720 বর্গ ফিটে 1 কাঠা, এইরকম 20 কাঠায় 1 বিঘা। আর 1 বিঘা মূলত হচ্ছে 33.6 কি 1 বিঘা। আপনি এটা মাথায় রাখবেন, 1 বিঘা মানে কি 33.06 প্রায়। আর 100 শতাংশে 1 একর হয়। 100 শতাংশে কি 1 একর। 1 একর সমান সমান 10,000 অযুতাংশ। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন 100 শতাংশে 1 একর। এই যে আমরা বলি শতাংশ, এই শতাংশটার মানে কি? শতাংশটার মানে হচ্ছে 1 একরের 100 ভাগের 1 ভাগ, মানে 100 ভাগের 1 ভাগ, শতের 1 অংশ শতাংশ। শতের 1 অংশ মানে কি শতাংশ। কারো কাছে যদি এই কথাগুলি একটু মানে কঠিন মনে হয়, আপনার জন্য জানার দরকার নাই, যার মাথায় ধরবে সেই করবেন, আয়ত্ত করবেন। সবার তো আর একরকম ব্রেইন না। 1 শতাংশ সমান সমান 1 একর মানে কি 1 একর সমান সমান 100 শতাংশ। আর 1 শতাংশটা কেন 1 শতাংশ শতাংশ কেন বলা হয়? মানে 1 একরের 100 ভাগের 1 ভাগ, মানে জায়গা জমির একক আছে না, আমরা যেমন টাকার একক 1 টাকা, এর নিচেও কিন্তু পয়সা টয়সা আছে, তো টাকা 1 টাকা। তো এইরকম ভাবে আপনার কি জমিরও একটা একক আছে, এটা হচ্ছে একর। এই একরের 100 ভাগের 1 ভাগকে শতের 1 অংশ শতাংশ বলা হয়। অযুতাংশ দেখেন 9,999 লেখলেও কি অযুতাংশ হয় না? হয়? হয় না। 10,000 হইলে 1 অযুত হয়। ঠিক আছে? তো 1 একর সমান সমান 10,000 অযুতাংশ। এই 10,000 ভাগের 1 ভাগকে কি বলা হয়? 1 একরের 10,000 ভাগের 1 ভাগকে 1 অযুতাংশ বলা হয়। 1 একরের 10,000 ভাগের 1 ভাগকে কি বলা হয়? 1 অযুতাংশ বলা হয়। এটা আপনারা যারা বুঝছেন বুঝছেন, না হলে আপনারা মুখস্থ করবেন 1 একর সমান সমান 10,000 অযুতাংশ, এভাবে মুখস্থ করবেন একবার। এরপরে হচ্ছে 1 একর 100 বর্গ মিটার বা 2.47 শতাংশ। আমরা একর হেক্টর বলি না? 1 হেক্টর সমান সমান 247 শতাংশ বা 2.47 একর। হ্যাঁ, 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান সমান 1 ডেসিমিটার, আর 10 ডেসিমিটার সমান সমান 1 মিটার। 100 সেন্টিমিটারে 1 মিটার, 1000 মিটারে হচ্ছে কি 1 ইঞ্চি। এখন সেন্টিমিটারটা এইগুলো একটু পরিমাপটা আমরা ইঞ্চি তো ভালো বুঝি, এই জন্য ইঞ্চিতে লিখে দিলাম। 2.54 সেন্টিমিটার সমান সমান কি 1 ইঞ্চি ধরা হয়, যেন আমরা পরিমাপটা ধরতে পারি। এইগুলো আজকের ক্লাসটা আর বেশি লম্বা করবো না, আপনারা এগুলো সবগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। এই যে উপরের এগুলো করা, হ্যাঁ, চিহ্ন টিহ্ন এগুলো একটু, এরপর এই যে টিক চিহ্ন যেগুলো দেওয়া, এগুলো একদম ভালো করে আয়ত্ত করতেই হবে। ঠিক আছে? এগুলো আপনাকে আয়ত্ত করতে হবে করতে হবে, এগুলো একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা যে বোল্ড করা, এটা তো আরো বেশি। এই যে এটা বোল্ড করা, এটা একবারে প্রত্যেকটা জমি মাপতে গেলেই লাগবে। এখন কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে বললেন। আর আপনারা যারা ভর্তি হইতে এখনো আগ্রহী, তারা দ্রুতই, আমাদের এখনো ভর্তির কোটা খালি আছে, দ্রুতই ভর্তি কমপ্লিট করে ফেলাই। 2-1 দিনের মধ্যে ভর্তি হয়ে যান। আপনার একটা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম হুজুর। 017 33 47 202, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত ভর্তি হতে পারবেন। এটা হোয়াটসঅ্যাপেও সরাসরি স্যার মোবাইলেও করতে পারবেন। হ্যাঁ, বলেন। প্যান্টাগ্রাফের কাজ শেখানো হবে কিনা? জি, হুজুর আসসালামু আলাইকুম হুজুর। হুজুর একটা একদম প্যান্টাগ্রাফের প্রশ্ন কথা কাজ বলেন। আছে। শেখানো হবে কিনা স্যার? কি ম্যাপের? প্যান্টাগ্রাফ স্যার, ওই যে না, আমাদের এই অনলাইনে। কোর্সের মধ্যে ফ্যান্টাগ্রাফ নাই, ফ্যান্টাগ্রাফ নাই। জি বলেন, আরেকজন বলতে চাইছিলেন। জি সজীব, হুজুর, আমি জি জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যে আসসালাম, আমাদের জি কি বলেন। আমাদের কি দলিলের উপরে কি কোনো ক্লাস হবে? দলিল? হ্যাঁ, দলিলের উপরে ক্লাস হবে। দলিল বোঝা একদম সহজ, দলিল কিন্তু খুব কঠিন কিছু না। আমি যদি বলে দিই, আপনারা এমনি দলিল ধরে নিতে পারবেন। ঠিক আছে? দলিলের কাছে যখন আমাদের কোর্সটা শেষ দিকে আর কি দলিলের এগুলি থাকবে, ওই সময় ইনশাল্লাহ দলিল নিয়ে আলোচনা হবে। খতিয়ান, নকশা, এগুলো কিন্তু একটা দলিলের মধ্যে। ঠিক আছে? এগুলো নিয়ে সব বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এগুলো ভালোভাবে কিভাবে ধরতে পারবেন, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে কি আর কোনো ক্লাস হবে হুজুর? প্রতিদিন তো 2টা ক্লাস হয়। জি, আজকে আমরা একটা ক্লাসের পরে আপনারা একটু পড়াটা করবেন। আসসালামু আলাইকুম হুজুর। 20 মিনিট পরে আমরা আরেকটা লিঙ্ক দিব ইনশাল্লাহ। 20 মিনিট পরে আরেকটা ক্লাস হবে ইনশাল্লাহ। জি বলেন। হুজুর, আপনার ক্লাসের সর্বশেষ ক্লাসটা কি কিসের উপর হবে? সর্বশেষ ক্লাসটা অটোক্যাড এর উপরে হবে, অটোক্যাড। এটা কি যেন একটু বিস্তারিত। কম্পিউটারে জমি মাপা, কম্পিউটারে কিভাবে জমি মাপবেন সেই বিষয়ে শিখাবো। ও আচ্ছা। আপনার ফিটা কিরকম?
এখানে ভর্তি হতে এই চাইলে? পুরা কোর্সের ফি হচ্ছে 2040 টাকা। এখান থেকে আমরা 50% ছাড়ে এখন আমরা ভর্তি নিচ্ছি মাত্র 1020 টাকা। ঠিক আছে, শুধু হুম। টিকিট দিয়ে জমি মাপার যে বিষয়টা আছে এটাই 5000 টাকা দিয়ে আলাদা ভাবে মানুষের শিখে। আমরা এটার মধ্যে আমাদের এই কোর্সের মধ্যে কম্পিউটার জমি মাপার বেসিকটাও রাখছি। হ্যাঁ, আমি যেহেতু ময়নামতি থেকে সরাসরি এটা শিখছিলাম ফ্রিতে, আপনাদেরকেও ফ্রিতেই শিখাই দেবো ইনশাল্লাহ। এটা দিয়ে আপনারা ল্যাপটপের মাধ্যমে কিভাবে জমি মাপতে পারেন সেই বিষয়টা আপনারা জানতে পারবেন। এগুলো আস্তে ধীরে হবে। আমাদের ফ্রি ক্লাসটা দেখেন, গত মানে ক্লাস ক্লাস কয়টা হবে টোটাল কোর্সের মধ্যে? আমাদের ক্লাস কয়টা 22টা ক্লাস। এর মধ্যে মনে করেন স্টুডেন্টদের যদি কি বুঝতে একটু সমস্যা হয় তখন আর কি ক্লাস একটু কম বেশি হয়। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ ইনশাল্লাহ। এই যে এক ভাই কি আচ্ছা। করতেছে বুঝলাম না। আজকে আর কোনো প্রশ্ন নিতেছি না, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। ঠিক আছে, হ্যাঁ। আমি আরেকটা ক্লাসের লিংক দিব ইনশাল্লাহ। আপনার এরকম করতেছেন কে ভাই? উল্টা পাল্টা করেন না। সমস্যা আছে না। আরেকটা ক্লাসের লিংক দিব ইনশাল্লাহ। আমাদের সবাই একটু স্টপ রাখেন, আপনাদের মাইক্রোফোনটা স্টপ রাখেন। 20 মিনিট পরে ইনশাল্লাহ আরেকটা ক্লাসের লিংক দিব। আর যারা সার্টিফিকেটের জন্য কি আলাদা টাকা দিতে হবে? হ্যাঁ, সার্টিফিকেট নিতে হলে 1530 টাকা দিয়ে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তখন সরকার অনুমোদিত ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। তো আরো কোনো কিছু জানার থাকলে আপনারা পার্সোনাল ভাবে আমাকে বললেন 017 33 47 হুজুর 14 2। ঠিক পরীক্ষাটা আছে, কোথায় হবে? হ্যাঁ পরীক্ষাটা অনলাইনে পরীক্ষাটা দিতে পারবেন, কোথায় দিতে অনলাইন কোর্স হবে? তো অনলাইনে দিতে পারবেন, অনলাইনে দিতে পারবেন। এগুলো এই ক্লাসে না, এটা অন্য মানে পার্সোনাল ভাবে আমাকে জিজ্ঞেস করেন। আজকে ক্লাসটা এখান পর্যন্ত শেষ। আরেকটা লিংক দিব ইনশাল্লাহ 20 মিনিট পরে, তখন আপনারা অ্যাড হবেন। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।